সুপ্রিয় দর্শক, স্বাগত টেবিল টকে, এশিয়ান টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান। আজকের বিষয় কি হতে যাচ্ছে আগামীতে। আজ বছরের শেষ দিন, শুরু হবে কাল থেকে নতুন বছর। আমরা কি হতে যাচ্ছে আগামীতে এই নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি দুজন ব্যক্তিত্বকে। তারা প্রত্যেকে আপনাদের স্বশাক্ষেত্রে পরিচিত। আমার ডান পাশে রয়েছেন বিশিষ্ট রাজনীতিক, বিএনপির ভাইস চেয়ারম্যান এবং ছাত্রদলের সাবেক সভাপতি জনাব শামসুজ্জামান দুদু। দুদু ভাই, আপনাকে স্বাগত। এবং সবশেষে রয়েছেন ডক্টর আব্দুল্লাহ আল মামুন। মামুন ভাই হচ্ছেন সমাজ ও রাজনীতি বিশ্লেষক এবং শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়। মামুন ভাই, আপনাকেও স্বাগত। দর্শক, আমরা যেটা বলছিলাম যে আমাদের আজকের বিষয় কি হতে যাচ্ছে আগামীতে, এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আছে আমি কাজল রশিদ শাহীন। আমরা প্রথমে আলোচনায় চলে যাব। প্রথমে আমরা কথা শুনব দুদু ভাইয়ের। দুদু ভাইকে আমরা জানতে চাচ্ছি যে আসলে এই যে সার্বিক পরিস্থিতি এবং 2024 তো আমাদের জন্য আলোচিত একটা বছর ছিল এবং 2024 শেষ হয়ে যাচ্ছে। এখন এই শেষের মুহূর্তে এসে আমরা কি দেখছি এবং কি আসলে হতে যাচ্ছে আগামীতে, বিশেষ করে রাজনীতিতে। দুদু ভাইয়ের কাছ থেকে শুনবো। দুদু ভাই, আপনি যদি বলেন। আপনাকে ধন্যবাদ। আর আমার হলের এখন প্রভোস্ট, আমি যে হলে থাকতাম, এসব হল সলিমুল্লাহ মুসলিম হল, ঢাকা বিশ্ববিদ্যালয় নেই, শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের পাকিস্তানের গণতান্ত্রিক আন্দোলনে যে হল না হলে অনেক আন্দোলনে সফল হতো না, অনেক সংগঠনের জন্ম হতো না। সেই হলের প্রভোস্ট ডক্টর মামুন। আর যারা দেখছেন এই অনুষ্ঠান বিভিন্নভাবে, তাদেরকে শুভেচ্ছা। প্রশ্ন হচ্ছে যে 24 সালটা কেমন গেল। আমার মনে হয় 53 বছরের মধ্যে সবথেকে আলোচিত, মুক্তির বছর যদি বলা যায় মিথ্যা হবে না, সবথেকে কষ্টকর, দুঃখজনক, ভয়ঙ্কর যদি বলা যায় সেটাও মিথ্যা হবে না। এই সালেই এখনো পর্যন্ত এই দিনটা আমরা 24-এর মধ্যে আছি। 24 সালে শেখ হাসিনার পরিণতি তার নিজেই সে ডেকে নিয়ে এসেছিল 7 জানুয়ারির, মানে 24-এর শুরুতে 7 জানুয়ারি সকলকে বাদ দিয়ে একটি দম্ভ, মানে যেটা বলা যায় যে ফ্যাসিস্টদের এই দম্ভটা থাকে, এটা হিটলারের মধ্যে ছিল, এটা মুসলিনের মধ্যে ছিল, এটা ইয়া খানের মধ্যে ছিল, যে ক্ষমতা আর শক্তি বা রাষ্ট্রকে ব্যবহার করে সবকিছু নিশ্চিহ্ন করে দেওয়া যায়। এই বছরে তার সে নির্বাচনের মধ্যে দিয়ে মনে করেছিল এই নির্বাচন, অর্থাৎ 7 জানুয়ারি নির্বাচনের পরে আওয়ামী লীগের সেক্রেটারি, একটা বক্তৃতা আমার এখন মনে আছে, মিস্টার ওয়াহিদুল কাদের বলেছিলেন, আবার তো ইলেকশন হয়ে গেল, তাহলে তো আবার 5 বছর পরে ভাবতে হবে। মানে ওই যে ওই কথাগুলো বলছিল যে 2014, 2018, এগুলো ধারাবাহিকভাবে, মানে বিরোধী দলকে উপহাস করা, ছোট করা, বা সবাইকে তুচ্ছ করে, আবার কোন ঈদে, কুরবানিতে আবার আন্দোলন হবে, মানে বিএনপি এবং বিরোধী দল যারাই তাকে বিরোধিতা করছে তাদেরকে খুব ছোট করছে। কিন্তু আল্লাহর কি রহমত, আল্লাহর কি ইশারা, এই বছরই তার পতন হয়েছে এবং পরিণতিটা এমন, 53 বছর অন্য কোনো শাসকের সঙ্গে তার পরিণতি ভাবা যায় না। এরশাদের আমরা 90 গণঅভ্যুত্থানে তাকে পরাস্ত করছি, হোসেন মোহাম্মদ এরশাদ, যে শেখ হাসিনার একজন সহযোগী ছিল, তারা মিলেমিশে স্বৈরতন্ত্রের অংশীদার ছিল, কিন্তু সেও এই দেশ থেকে পালিয়ে যায় নাই। এরশাদও কিন্তু গ্রেপ্তার বরণ করে জেলে ছিল, কিন্তু তিনি মুজিব কন্যা পালায় না, যে মানে প্রতিনিয়ত জাতিকে এই কথা তিনি বয়ান করতেন, মুজিব কন্যা পালায় না। কিভাবে পালাইছে আমি অনেক বক্তৃতায় বলেছি যে আমি হয়তো দেখার অপেক্ষায় থাকবো কে কত দৌড়ে ফাস্ট হয়। আবার এই কথাও বলতাম, এখন আমার মনে হচ্ছে যে হয়তো হেলিকপ্টার রেডি থাকবে, তিনি সে হেলিকপ্টারই পালাবেন। অনেকে আমাকে জিজ্ঞেস করছো যখন এই পরিণতি, এটা কি আপনি জানতেন? এটা আমার কাছে প্রশ্ন করছে। আমি বললাম এটা জানার বিষয় না, যে কোনো স্বৈরার শাসক আগামীতেও যদি কেউ আসে পরিণতি খুব ভিন্ন হবে, এটা ভাবার কোনো কারণ নাই। এই দেশের মানুষ যেমন শেখ মুজিবকে সমর্থন দিছে, শেখ মুজিবের কাছে সমর্থন যখন প্রত্যাহার করেছে, এটা ভাবলে অনেকেরই মানে বিস্ময়ের ঘটনা হবে।
আমি অনেক জায়গায় বলি এই ভদ্রলোকের অর্থাৎ শেখ মুজিবুর রহমানের উত্থান এবং পতন বিস্ময়কর। এত জনসমর্থিত, এত ভালোবাসা অনেক নেতাই পায়নি, কিন্তু এত অবহেলা, এত এড়িয়ে যাওয়া। ভাবতে পারেন যে এইরকম একজন শেখ মুজিবের মতো মানুষ মৃত্যুবরণ করেছে, যার জানা যায় কথিত আছে 7 জন থেকে 17 জন লোক উপস্থিত ছিল। তার কোনো নিকট আত্মীয় ছিল না, তার কোনো দলের নেতা ছিল না। তার গা ধোয়ানোর জন্য মুসলিম রীতি অনুযায়ী ধোয়াতে হয়, ভালো সাবানটা দিয়ে ধোয়ায়। কেউ একজন লাখ সাবান দিয়ে যায় নাই, 500-700 সাবান দিয়ে তাকে ধোয়ানো হয়েছিল। ভাবা যায় মার্কিন কাপড় বলা হয়, যেটা সাদাও না পাতলাও না, সেই কাপড়ে তাকে দাফন করা হয়েছিল। এমনকি আজকে বলে দিই, তার নিজের 2টি কন্যা সেদিন বিদেশে ছিল, যারা শেখ হাসিনা এবং রেহানা, তারাও প্লেনের টিকিট কাটে নেয় বাংলাদেশে আসার জন্যে। টিকিট কাটে নাই, আমার মিন্স তারা উদ্যোগ নেয় না যে বাপকে দেখবে। যেমন এখন জয় কিন্তু তার মাকে দেখতে আসেন এই 5 মাসের মধ্যে। তো আমি কেন এই কথা বলছি, 24 সাল বিস্ময়কর একটা সাল, এবং এটি ইতিহাসের, রাজনৈতিক ইতিহাসে, সামাজিক ইতিহাসে, দক্ষিণ পূর্বের ইতিহাসে এই সালটি অন্য সাল থেকে ব্যতিক্রম। জি দুদু ভাই, আপনার কাছে আবার আসবো। আমরা একটু আব্দুল্লাহ আল মামুনের কাছে যেতে চাই। দুদু ভাই যেমনটা বলছিলেন যে 2024 নিয়ে, এবং আমাদের আজকের যে বিষয় যে কি হতে যাচ্ছে আগামীতে, আপনি একজন সমাজ বিশ্লেষক হিসেবে এইটাকে কিভাবে দেখছেন আপনার কাছে? না, ধন্যবাদ আপনাকে। তবে আমাকে 30 সেকেন্ড সময় আপনি দিবেন। জি, আমি অনেক টক শো করেছি, কিন্তু এত সুন্দর করে আমাকে কোনো টক শোতে আমার কোনো সহ আলোচক বা উপস্থাপক সম্মানিত করেননি। শামসুজ্জামান দুদু ভাই বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের ইতিহাস, সেটা ব্রিটিশ বিরোধী আন্দোলন, তারপরে স্বাধীনতা যুদ্ধ, 52, 71, যতগুলো আন্দোলন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে যদি সূতিকাগার বলি, তার ছোট কক্ষটা হচ্ছে এসএম হল। উনি সেই এসএম হলের স্টুডেন্ট একজন, এবং আজকে এসএম হল কেন বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত হল, আজকের এই টক শোতে সেটা প্রমাণ হলো। এবং যেভাবে উনি আমাকে পরিচয় করিয়ে দিলেন, এটা ওনার বিশালতারও প্রমাণ। দুয়ে আপনাকে অনেক ধন্যবাদ। আমি 3টি প্রেক্ষিতে আলোচনাটি করতে চাই। সেটি হচ্ছে যে তাতে যাওয়ার আগে সবাইকে নতুন বৎসরে আমি শুভেচ্ছা জানাচ্ছি, এবং একই সাথে এই আন্দোলনে যারা এবছর নানান কারণে উল্লেখযোগ্য, দুদুভাই বললেন, যারা জীবন দিয়েছেন, যারা অঙ্গহানি হয়েছে, আহত হয়েছেন, সবার প্রতি সহমর্মিতা জানাচ্ছি, এবং যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। যেভাবে 3টি জিনিস বলছিলাম, এটি রাজনৈতিক প্রেক্ষাপট, সামাজিক প্রেক্ষাপট, আর একটি কিন্তু একাডেমিক প্রেক্ষাপটও এই আন্দোলনে রচিত হয়েছে। কারণ রাষ্ট্রবিজ্ঞানের শব্দকোষে নিশ্চিতভাবে এই আন্দোলন নতুন শব্দ যোগ করবে, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের তথ্য এখানে প্রমাণিত হচ্ছে। আমি 3 ভাবে আন্দোলনটাকে দেখি। এটি একটি বিজয়ের বছর, এবং নিঃসন্দেহিতভাবে এটা ডিবেট থাকতে পারে। দ্বিতীয় স্বাধীনতা নিয়ে কথা হচ্ছে, প্রথম স্বাধীনতা সঙ্গে তুলনা হয় না, কারণ ওটি ছিল চেতনার, এটি গণ আকাঙ্ক্ষার, কিন্তু এটিও এক ধরনের স্বাধীনতা। কিন্তু আমরা ভুলে গেলে হবে না, এটি গণ আকাঙ্ক্ষা, ওটি আমাদের ভিত্তিটা আসলে ওখানে। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে যে আমরা এমন একটি বছর, আমরা ফ্যাসিজম শব্দটা বিদেশে শুনেছি, যে কিভাবে ফ্যাসিজম পতিত হয়, রাষ্ট্রযন্ত্র কিভাবে ব্যবহার করে মানুষের বুকের উপরে চেপে থেকে ফ্যাসিজম প্রতিষ্ঠিত করতে হয়, সেটি কিন্তু প্রমাণ হয়। আমরা স্বৈরতন্ত্রের সাথে প্রচারে পরিচিত ছিলাম, আমাদের শব্দকোষে কিন্তু নতুন শব্দ আমাদের পথ চলায় যুক্ত হয়ে, যেটি কাম্য ছিল না। এটি আরেকটা কারণে বিখ্যাত, যে আমরা কুখ্যাতও বটে, যেরকম একটি শাসন ব্যবস্থা আমাদের ফ্যাসিস্ট গভর্নমেন্টের নাম নিলে, রাষ্ট্রবিজ্ঞানে এখন এই গভর্নমেন্টের নামটা নিতে হবে আসলে, যেভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হয়েছে। সামাজিক দিক থেকে যদি আমি দেখি, সেটি হচ্ছে যে আমাদের সমাজে আয়নাঘর, গুম, খুন, হত্যা, রাজনৈতিক সংস্কৃতি পরিশীলিত ছিল, এটা আমি কখনোই বলবো না, কিন্তু এরকম একটা চর্চিত শব্দগুলো আমাদের শব্দকোষে কিন্তু আবারও যুক্ত হয়েছে। আমি 3 দিক থেকে জিনিসটাকে দেখার চেষ্টা করছি। আমাদের সন্তানদেরকে এই বছর, এই গত 15 বছরে যে শব্দগুলোর সাথে পরিচিত হতে হয়েছে, সেটি কিন্তু কোনোভাবেই কোনো সমাজে কাম্য নয়। আয়নাঘর, গুণ, খুন, যেভাবে ঘটনাগুলো বেরিয়ে আসছে, নেতিবাচক একটা দেশের উন্নয়নের নামে 16 বিলিয়ন পাচার, একটা অর্থনীতি ক্ষেত্রে কলিউশন ডেভেলপ করা, যেটা ফ্যাসিজমকে টিকিয়ে রাখে, যেটা আমরা বলছি যে দুষ্টচক্রের অর্থনীতি বা অলিগার্কি ইকোনমি, সেটাকে ব্যবহার করে ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়ে সমাজে যেভাবে ইনইকুয়ালিটি তৈরি করা হয়েছে, একাডেমিক্যালি এখন আমি রিলেট করি, যে কারণে আন্দোলনটা সফল হলো, সেটা কিন্তু এই যে অসাম্য যে সমাজ তৈরি হয়েছে, আলটিমেটলি কিন্তু সে কারণে শিক্ষার্থীদের যে একটা ছোট্ট বিষয়, আমি বলছি জাতি প্রেক্ষাপটে, যে কোটা, এবং সেটা পরে মেনেও নেওয়া হলো,
কিন্তু তার মধ্যে সীমাবদ্ধ ছিল না। কিন্তু সমাজবিজ্ঞানের দিক থেকে এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে সমাজ একটা স্ট্রাকচার, সমাজের প্রতিষ্ঠানগুলো একটা আটটার সঙ্গে যুক্ত থাকে। যখন আপনি সেই প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দেবেন, নির্বাচন ব্যবস্থা ভেঙে দেবেন, আপনার বিচার ব্যবস্থা ভেঙে দেবেন, পুলিশের ব্যবস্থা ভেঙে দেবেন, দিকে আপনি একটা বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি করবেন যারা আপনার ক্ষমতাকে টিকে রাখবে, এটি তো ফ্যাসিজম। তাহলে সামাজিক দিক থেকে কিন্তু এর একটা গুরুত্ব রয়েছে। তৃতীয় আরেকটি জিনিস আমি বলে এই পর্বে শেষ করতে চাই, সেটি হচ্ছে যে আন্তর্জাতিক স্পেয়ারেও কিন্তু প্রমাণিত যে তথ্য রাষ্ট্রবিজ্ঞান বলে ফ্যাসিজম ডেভেলপ করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু এই 15 বছরের রিজিম সেটিকেও ছাড়িয়ে গেছে। এবং 7ই জানুয়ারি নির্বাচনের মাধ্যমে এমন একটি বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে যে 2040 তো বটেই, তার বিয়ন্ড। এটার কারণটা কি? রাজনৈতিক কারণে এই জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ যে আসলে রাজনীতি করার স্পেস কাউকে দেওয়া হবে না, কেউ রাজনীতি করতে এসো না, এটা হবে একটা গোষ্ঠীগত মানুষের রাজনীতি, তারা বেনিফিট পাবে, তাদের সঙ্গপাঙ্গ বেনিফিট পাবে, অন্য কারোর জন্য রাজনীতি নয়। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের শিক্ষার্থীদের যে ফাইনাল স্টেজের মুভমেন্ট এবং সবাইকে অর্গানাইজ করা, সেটি গুরুত্বপূর্ণ ছিল, যে লাইনটা পার হয়েছে, নতুন ভাষা যোগ করা, সবাইকে যুক্ত করা। কিন্তু একই সাথে এটি ভাবতে খুব খারাপ লাগে যে রেকগনিশনটা, যেভাবে ডিসকোর্সটা তৈরি করা হচ্ছে, যে রাজনৈতিক দলগুলো যারা এর সঙ্গে সংযুক্ত ছিল, বিএনপি, জামাত, বাম দল সহ, আমি মনে করি যে সেটার কেকের শেয়ারটা সবার জন্য ইকুয়াল। অবশ্যই স্টুডেন্ট এটাকে সামনে এগিয়ে নিয়ে গেছে, কোনোভাবে তাদের ইয়েকে ছোট করছি না। তাহলে এই তিনটি প্রেক্ষাপট থেকে যদি আমরা দেখি, এটি একটি আমাদের শুধু জাতি নয়, আন্তর্জাতিক নয়, একাডেমিক ভাবেও কিন্তু একটি বিশেষ বছর 2024। ধন্যবাদ আব্দুল আল মামুন। দুদু ভাই, আপনার কাছে আসে যে আপনি তো একজন রাজনীতিবিদ এবং ছাত্র রাজনীতি করে উঠে এসেছেন। ছাত্র রাজনীতির জায়গা থেকে যদি আপনি দেখেন, তাহলে ছাত্রদের এই সাফল্যকে কিভাবে মূল্যায়ন করবেন, এবং অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পরে ছাত্রদের যে ভূমিকা পালন করার কথা ছিল, সেই জায়গাটাকে আপনি কিভাবে দেখছেন? গত 20 বছরে আমাকে মাঝে মাঝে কষ্ট দিত। জি, বেশ আমি কখনো কখনো একা একা নিজে খুব ভাবতাম যে দেশে ছাত্রদের আন্দোলনের কারণে, সংগ্রামের কারণে, ত্যাগের কারণে ভাষা আমরা অর্জন করেছি, যেটা এখন সারা বিশ্বে মাতৃভাষা হিসাবে, দিবস হিসাবে, আন্তর্জাতিক মাতৃভাষা। যারা 62, 69 সর্বশেষ অনেকে পাকিস্তানি প্রধানমন্ত্রিত্ব হওয়াটাই ব্যস্ত ছিলেন, কিন্তু এই ছাত্ররাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্বাধীনতা পতাকা ওঠে এই ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং ছাত্ররা কখনো কখনো আলোচনা পাকিস্তানের সঙ্গে, অর্থাৎ ইয়া খানের টিমের সঙ্গে আলোচনা ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে ছাত্ররা। এবং ছাত্রদের খুব কাছাকাছি বয়সের একজন, সে জিয়া রহমান, স্বাধীনতা ঘোষণা করেছেন। মানে তিনিও তখন তরুণ বলতে গেলে তুলনামূলক। এই ছাত্ররা যখন গত 20 বছরে লাগাতার আন্দোলন করেছে, গুম হয়েছে, এটা ভাবা যায় যে একটা ছাত্র সংগঠন, বৃহৎ ছাত্র সংগঠন, একজন সাধারণ সম্পাদক, সাবেক এমপি, বিএনপির তখন সে সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। প্রধানমন্ত্রী পর্যন্ত কোনো খোঁজও মেলেনি, আজ পর্যন্ত না। প্রধানমন্ত্রী নামে দাবিদার যিনি, তার বাসায় তাকে ডেকে নিয়ে গিয়ে ইলিয়াসের পরিবারকে আশ্বস্ত করা হয়েছে। তারপরেও মনে হয়েছে যে ছাত্ররা কেন এসব ভেঙে ফেলতে পারছে না, কিন্তু বাস্তবতা হচ্ছে গুম, খুন, হাজার হাজার কিন্তু গুম, আর খুনের কোনো সীমারেখা নেই। এই যে উনি বললেন যে আয়নাঘর, এই কনসেপ্টটা আপনি চিন্তা করেন, ডিজিডিএফআই, এনএসআইরা নিজেরা অফিসের নিচে সুড়ঙ্গ কেটে তাকে, এরা কেউ মেজর জেনারেল, কেউ ব্রিগেডিয়ার, মানে তাদেরকে সরকার, রাষ্ট্র কোন জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করাইছে। একজন পুলিশ কর্মকর্তা, নিঃসন্দেহে তিনি এটা অপরাধ করেছেন, তারপরও সেই মানুষটাকে ওই দিকে নিয়ে যাচ্ছে, অর্থাৎ সমাজটাকে, আইনটাকে একেবারে নিয়ন্ত্রিত। যখন বাকশাল হয় না, সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টের অফিসের আওতায় আনা হয়েছিল শেখ মুজিবের সময়। অর্থাৎ সুপ্রিম কোর্টকে নির্ধারণ করবে প্রেসিডেন্টের কার্যালয় কি দিবে, কি করবে। যেমন এখনও প্রেসিডেন্টের কোনো ক্ষমতা নাই, যদি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কোনো সুপারিশ না করা হয় তাহলে প্রেসিডেন্ট কিছু করতে পারবে না। তো আমি ছাত্রদের এই যে মহতী যে আন্দোলন, যেটা জুলাই আগস্টে হলো, আমি তাদের স্মরণ করি যারা
শহীদ হয়েছেন, আমি তাদের রুহের মাগফিরাত কামনা করি। তারা সত্যি প্রমাণ করেছে তারা বাংলাদেশের ছাত্র সমাজ। ছাত্ররা এই 20 বছরেই সব ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠন লাগাতার তারা নির্যাতন ভোগ করছে, কষ্ট ভোগ করছে, শহীদ হয়েছে। কিন্তু শেষ 1 মাসে এই ছাত্ররা আবার সকল মানে সংগঠনের নাম বাদ দিয়ে তারা কিন্তু ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর ব্যানারের নিচে গিয়ে কিন্তু এই আন্দোলনটা সফল করেছে। এটা তো সেই হিসেবে ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ এটা কিন্তু ঠিক শুধু ঢাকাতে আন্দোলনটা হয়েছে এটা সারা দেশে এবং সারা দেশে শহীদ হয়েছে। সেই কারণে এখন সেই ছাত্ররা কিন্তু এখনো বেঁচে আছে। সেই ছাত্রদের সঙ্গে আমার কাছে মনে হয় যদি এই রাষ্ট্রকে 24-এর পরে 25 অর্থাৎ উত্তরণ ঘটাতে হয়, আমাদের গণতন্ত্র সব কিছু কীভাবে যেন টুটি চেপে হত্যা করা হয়েছে সেটা ফিরিয়ে দেওয়ার বছর হতে পারে 25 সাল, যেটা মানে সরকার প্রধান হিসাবে প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব কিন্তু বলেছেন 25-এর শেষ অথবা 26-এর প্রথমে একটি নির্বাচন হতে পারে এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে আমি বিশ্বাস করি, কারণ নির্বাচন ছাড়া আপনি উত্তরণে গণতন্ত্র উত্তরণের আর কোনো পথ আছে বলে আমার কাছে মনে হয় না। কিন্তু তার আগে যে কাজটাজগুলো আছে যতটা দ্রুতালয়ে যেটাকে সংস্কারের প্রশ্নে আসছে সেই জায়গাগুলো ঠিকঠাক করে নিয়ে মানুষের সেই ক্ষমতা অর্থাৎ কামার কুমার, জেলে, কুলি অর্থাৎ কৃষক, শ্রমিক এই মানুষগুলোকে সবার সঙ্গে এই মানুষগুলোকে তার ভোটিং পাওয়ারটা দিতে হবে। তাহলে আমার মনে হয় ঠিক লাইনে এই দেশটা উঠে যাবে, কারণ তারা চেনে কাকে নির্বাচিত করতে হবে, কে তার জন্য পাশে দাঁড়াবে। যেমন পাকিস্তানি আমলে মুসলিমকে কিন্তু ধুয়ে মুছে দিছিল এরাই, এদের পরিমাণই 70%। এরা মনে করেছিল যে এই দলটি 70 সালে আসলে তারা তাদের মতো করে তারা চলতে পারে। পাকিস্তানিরা এটা মানে না বলে মুক্তিযুদ্ধ। ঠিক তেমনি গত 20 বছরে ঠিক মতো চলেনি বলেই মানুষ কিন্তু একটা সময় এবার ছাত্র আন্দোলন বললে এটা কিন্তু ভুল হবে। ছাত্রদের রক্তে গড়া, ছাত্রদের উদ্যোগে, ছাত্রদের জীবন কিন্তু সকল শ্রেণীর পেশার মানুষ। একটা ঢাকা বিশ্বে এমন কোনো শিক্ষক 2-4 জন বাদ দিয়ে হয়তো নেই যারা এই আন্দোলনে ছাত্রদের পাশে দাঁড়ায়নি। শিশুটিও কিন্তু তার মায়ের বা বাবার হাত ধরে রাস্তায় নেমে এসেছে। অর্থাৎ এই যে সংস্কৃতি যারা নাটক করে বা চলচ্চিত্রের সঙ্গে আছে, গ্ল্যামাস সকল শ্রেণীর পেশার মানুষ সকল শ্রেণীর পেশা, এবং কেউ কেউ জীবন শুধু দেয়নি মানে অঙ্গহানি হয়েছে। তো সেই কারণে আমি এটা প্রত্যাশা করতেই পারি ছাত্ররা যখন জেগে থাকে বাংলাদেশ তখন সঠিক পথে থাকে। দুদু ভাই আপনার কথা আবারও শুনবো। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আপনারা টেবিল টকের সঙ্গে থাকুন, এশিয়ান টেলিভিশনের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, স্বাগত আবারও টেবিল টকে। আজকের বিষয় কি হতে যাচ্ছে আগামীতে, সঙ্গে আছে আমি কাজল রশিদ শাহিন। আমরা এখন কথা শুনবো আব্দুল্লাহ আল মামুনের। আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের এই যে অভ্যুত্থানের যে সাফল্য এবং 71 পরবর্তী সময় আমরা 90-এও ধরেন একটা বড় রকমের অভ্যুত্থান দেখেছি, তাহলে আমাদের এখানে অভ্যুত্থানের যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতার আলোকে মানে আমাদের এখানে গণতন্ত্র কেন একটা প্রাতিষ্ঠানিক জায়গায় যেতে পারছে না, বা গণতন্ত্রের জন্য কেন আমরা বারবার মানে ধরেন এক ধরনের বলা যায় যে হোঁচট খাচ্ছি, বা গণতান্ত্রিক সংস্কৃতি বিকাশের জন্য যেটা হয়, এটা কি আমাদের আসলে সমাজের কোনো দুর্বলতা নাকি মানে আসলে সমস্যাটা কোথায় বলে আপনি মনে করেন? না, আপনাকে আমি কয়েকদিন আরো বোধহয় আপনাদের এখানে একদিন বলে গেলাম কিনা যে এটা কিন্তু আমি আসি বাংলাদেশের ক্ষেত্রে, বাট নিকট অতীতের উদাহরণ হচ্ছে আমাদের যে ইন্দোনেশিয়াতে তারা কিন্তু এরকম একটা ৭৪ পতনের পরে, আমি আমাদের 2024-এর কথা বলছি, এরকম একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু গেছে এবং তখন কিন্তু একটা ন্যাশনাল কনসেনসাস তারা তৈরি করেছিল, যে কারণে ইন্দোনেশিয়াতে এত বড় ঘটনা ঘটে যাওয়ার, ওটাও শিক্ষার্থীদের নেতৃত্বে কিন্তু হয়েছিল, এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও কিন্তু 1 বছরের মধ্যে নির্বাচন করা সম্ভব হয়েছিল 1998-এর পরে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে তখন যেটা করা হলো, যেহেতু বারবার ইন্দোনেশিয়াও গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে পারছিল না, তখন রাষ্ট্র বিনির্মাণ এবং সংস্কারের জন্য আলাদা একটা ডিপার্টমেন্ট করা হয়, যেটা এখনো ফাংশন করছে। আচ্ছা, যাদের কাজ হচ্ছে যে কোথায় কোথায়
কোন রিস্ট্রাকচারিং কোথায় লাগবে, রিফর্ম কোথায় লাগবে। এবং আরো একটা তথ্য দেয় আপনাকে, ওই ডিপার্টমেন্টটি এখন ইন্দোনেশিয়া এআই এর সঙ্গে কিভাবে তাল মেলাবে, মানব সম্পদ উন্নয়ন কিভাবে হবে, তারা কিন্তু ওই ডিপার্টমেন্ট 1998 যেটা প্রতিষ্ঠিত হলো সেটা কিন্তু কন্টিনিউয়াসলি কাজ করছে। অথবা আমাদের যারা দর্শক আছেন, আমাদের অনেক সময় রাজনৈতিক বক্তব্যের মতো আমার কাছে মনে হতে পারে, কিন্তু সংস্কার একটা চলমান প্রক্রিয়া। তারা ওটা কি করেছে, একটা ডিপার্টমেন্ট করে দিয়েছে। আরো একটা জিনিস বলি, কিন্তু ওই ডিপার্টমেন্ট ভালোমতো ফাংশন করছে, জি ওইটাই বলতে চাচ্ছি, যে ওই ডিপার্টমেন্ট তখন করে দিয়ে বলা হলো যে একদিকে চলবে যে সংস্কার প্রক্রিয়াগুলো কি হবে, সেখানে সবগুলো আসবে, সবার কনসেনসাসের ভিত্তিতে, রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে এই ডিপার্টমেন্ট, এবং এখনো ভালোভাবে চলছে। আরো যে কথাটি বলি, ওখানে কিছু মিলও রয়েছে। ওখানে আমলাতন্ত্রের কথা বলা আছে, ওখানে গভর্নেন্সের কথা বলা আছে, এবং সেটা আমি এক্স্যাক্টলি নামটা ভুলে গেলাম, ডিপার্টমেন্ট অফ রিফর্ম অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম অ্যান্ড পলিটিক্যাল রিফর্ম সম্ভবত। মানে আমরা যে যে জিনিসগুলো বলছি, পুলিশিং, সবগুলো ওখানে কিন্তু আছে। আমরা না একটু স্টাডি করলে, মডেলগুলো দেখলে, এবং তখন কিন্তু ডিবেটেরও একটা স্কোপ তৈরি হয় যে এক্সিস্টিং এক্সাম্পল আছে। তার মানে কি, আমি যেটা বলতে চাইলাম যে অভ্যুত্থানের পরে তো প্রক্রিয়াটাকে ঐক্যমত্যের ভিত্তিতে ইনস্টিটিউশনালাইজ করতে হবে, আপনার কাঠামোর মধ্যে যেতে হবে, সেই কাঠামোটাকে এমনভাবে আপনার শক্ত করতে হবে। ঐক্যমত প্রয়োজন, আমি বারবার ঐক্যমতের কথা বলছি, তাহলে তখন আপনি এটাকে সাস্টেইনেবল করতে পারবেন। এখন আপনি যে 90 এর কথা বললেন, সবগুলো দল একসাথে বসে একটা ডিক্লারেশন দিল, আমি যদি ভুল না করি তিনটা রূপরেখা, ওখান থেকে কিন্তু কে বেরিয়ে এসছেন সে আলোচনা আমরা যেতে চাই না, কিন্তু করতে পারিনি। এবারও কিন্তু একটা আশঙ্কা তৈরি হচ্ছে। এখন যদি ইন্দোনেশিয়ার মতো এরকম একটা ব্যবস্থা করা যায়, যে আমরা সবাই মিলে একটা চলমান প্রক্রিয়া হিসেবে দেখবো আমরা মোটা দাগে কোন কোন সংস্কারগুলো দরকার। নির্বাচন আইনে অবশ্যই সংস্কার করতে হবে, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ সেটা থাকতে পারে না। পুলিশ দিয়ে নির্বাচন হবে না, তাদের ধারা দিয়ে হবে না। বিচার বিভাগকে অবশ্যই ঠিক করতে হবে। আরো দুঃখজনক যে আমরা জনপ্রশাসনের যে সংস্কার চাইলাম, যারা আমরা আন্দোলনে ছিলাম, আমি চলে একটু অন্য প্রসঙ্গ হয়ে যাচ্ছে, দুদু ভাই যেটা বললেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দিন যারা আমরা থানা ঘেরাও করতে গেলাম, তারা না গেলে আন্দোলনের চরিত্র বা ইতিহাস অন্যভাবে লিখতে হতো, বাসা ঘেরাও করতে না পেলে গতি পেত না। তাহলে আমরা তো সবাই চাই যে সাস্টেইনেবল, তাহলে প্রাতিষ্ঠানিক আয়োজনে যেতে হবে। দেখেন 90 এর পরে কি আমরা সেটা পেরেছি? পারিনি। এবারও যেভাবে যাচ্ছি আমরা, প্রাতিষ্ঠানিক আয়োজন বলতে বলা হচ্ছে কমিশন রিপোর্টগুলো দেবো, তাহলে আমরা একটা ডাইরেক্টরেট করি, সবাই মিলে এগ্রিমেন্ট করি, তাহলে কিন্তু নির্বাচনের যে আলোচনাটা হচ্ছে এটা তো ঠিক, আপনাকে দ্রুত নির্বাচনে ফিরতে হবে, সেই নির্বাচনের তারিখটা আলোচনা সাপেক্ষে, কিন্তু রাজনীতি, দেশ পরিচালনা রাজনীতিবিদদের কাছে যেতে হবে। ছাত্রছাত্রীরা যে দল করতে চাচ্ছে, এটা আমি ছাত্রছাত্রী দল বলতে চাই না, জনগণকে নিয়ে তারা যে দল করতে চায়, তাদের কোনো অসুবিধা নেই, কিন্তু সংস্কারের জায়গাটায় একটা নির্ধারণ করতে হবে যে আমরা কতদূর সংস্কার করে নির্বাচনে যাব। কেন আমাদের যে কথাটা আপনি বলেন যে আমরা কতটুকু পেয়েছি, একটু যে আলোচনাটা হলো, অর্থনীতি যদি স্টেবল থাকতো, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকতো, সামাজিক স্থিতিশীলতা থাকতো, এবং সবচেয়ে বড় কথা সরকারের যদি সঠিক সংযোগ থাকতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে, যদি অভাব এই সরকারের রয়েছে, ওনারা প্রত্যেকে ওনাদের নিজস্ব ক্ষেত্রে অনেক সফল, কিন্তু রাজনৈতিক এবং রাষ্ট্র পরিচালনার প্রজ্ঞার জায়গায় একটি মন্ত্রণালয় পরিচালনার জায়গায় নেই, 5টা-7টা করে মন্ত্রণালয় দিচ্ছি আমরা। তাহলে আপনি তো স্থিতিশীলতা আশা করতে পারেন, এবং ওটিও বলে দেয় ফিরতে হবে। তাহলে স্পেসিফিক উত্তরটা আপনার হচ্ছে এবার সুযোগ না হারিয়ে প্রাতিষ্ঠানিক পদ্ধতিতে যেতে হবে ইন্দোনেশিয়ার মতো, এবং অবশ্যই রাজনৈতিক ঐক্যের ভিত্তিতে। একটা সেন্টেন্স বলে আমি শেষ করি, আমরা অবশ্যই ভোট চাই এবং দ্রুত সময়ের মধ্যে চাই, এবং সংস্কারটা একটা পরিধি নির্ধারণ হোক, সেটা আমরা করে নির্বাচনে যাই, তারপর এটা চলমান থাকুক। তবে শিক্ষার্থীরা যদি দল করতে চায়, আমি ওয়েলকাম করতে চাই, আমরা দেখতে চাই নতুন দল, নতুন আইডিওলজি, তারা তাদের ম্যান্ডেট নিয়ে যাবে, কিন্তু নির্বাচনকে জিম্মি করে বা আগে যেটা আমরা দেখেছি সেটা কিন্তু আমরা চাই না। আমি আশা করব এই শিক্ষার্থীরা যারা নেতৃত্ব দিয়ে এত বড় একটা ফ্যাসিস্টকে উৎখাত করেছে, তারা রাজনৈতিক দলের নতুন আইডিওলজি সামনে আনবে, ম্যান্ডেট তারা কিভাবে ইলেকশন করবে, ম্যানিফেস্টো কি হবে সেটা জনগণের সামনে তুলে ধরবে, এবং তারপরে তারা সফল সুশীল রাজনীতি করবে। কিন্তু আমরা যদি এবারে প্রাতিষ্ঠানিক সংস্কারে না যেতে পারি, কনসেনসাসের ভিত্তিতে আবারও সুযোগ হারাবো। দুদু ভাই, আপনার কাছে আসি, যে এই যে ধরেন 90 পরবর্তীতে যেটা আমাদের মানে কাঙ্ক্ষার জায়গাটা ছিল, আকাঙ্ক্ষার জায়গাটা, সেই জায়গাটায় আমরা যে কোনো কারণে হোক যেতে পারিনি। এখন তাহলে 2024-এর এই আলোচিত বর্ষ থেকে বা এই গণঅভ্যুত্থান থেকে আমাদের আসলে কি শিক্ষণীয় আছে, বা রাজনীতিবিদদের কাছে নতুন কোনো বার্তা আছে কিনা? আপনি একজন মানে প্রাজ্ঞ রাজনীতিবিদ হিসাবে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। আমি একটু আগেও কিন্তু আপনাকে বললাম যে ব্যাপক জনগোষ্ঠী মানুষকে, সর্বশ্রেণী পেশার মানুষকে আপনাকে এর সঙ্গে, এই মূল স্রোতের সঙ্গে আপনাকে টেনে আনতে হবে। আমরা কেউ বলছি ছাত্রদের আন্দোলন সংগ্রামে এই সরকার, এই একটা জায়গাতেই ভুল হয়ে যাবে, ভুল হয়ে যাবে। শুধু ছাত্রদের না, ছাত্র জনতা
ডক্টর ইউনূস সাহেব হঠাৎ করে একবার শুনলাম যে তিনি এই ছাত্রদের, শুনতে ভালো লাগে, ছাত্ররাও খুব খুশি হবে, কিন্তু শুধু ছাত্র না, যেমন 90-এর ছাত্র জনতা অবশ্যই, মানে 90-এর গণঅভ্যুত্থানের পরে মূল জাতীয় নেতৃবৃন্দ কিন্তু যেভাবে হোক তারা একসময় মূল দৃশ্যপটে আছে, কিন্তু 90-এর গণঅভ্যুত্থানও ছাত্রদের নেতৃত্বে এটা হয়েছিল। এবং 69-এর গণঅভ্যুত্থানও ছাত্রদেরই মানে মূল ভূমিকা ছিল, ছাত্রদের 11 দফা ছিল সেটাই মানে মূল আলোচনার বিষয় ছিল 6 দফার সঙ্গে। প্রশ্নটা হচ্ছে এখন যে জায়গাটা আছে, উনি স্পষ্ট করেই যেটা বললেন ডক্টর মামুন, যে দ্রুততম সময়ের মধ্যেই বিতর্ক ছাড়াই নির্বাচনকে অ্যাকসেপ্ট করতে হবে। এই নির্বাচন যত দ্রুত ভালো করা যায় সেই সংস্কারগুলো করার দরকার, কিন্তু এটা শেষ না। কিন্তু অর্থনীতি এবং রাজনৈতিক দুর্বৃত্তায়ন গত 20 বছর যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, এটা খুব জরুরি, কিন্তু এটা মাথায় নিতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। আমরা কিন্তু 31 দফা দিয়েছি সংস্কারের প্রশ্নে, এবং এটা আমরা দিছি বললে ভুল হবে। এটি প্রথমে আমাদের 2030 ছিল, বেগম জিয়া যেটা দিয়েছিলেন, তারপরে এটা 27 দফা, তারপরে সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে 31 দফা। এখন যেটা বলা এটা জাতীয় ম্যান্ডেট বলা যাবে, জাতীয় সনদও বললে ভুল হবে না, কারণ সব দলেরই কিন্তু ইচ্ছার প্রতিফলন আলোচনার ভিতর থেকে। এবং এই কথাও বলা হয়েছে যে প্রয়োজনে 31 দফাটা বাড়তে পারে, কমতে পারে, সংযোজন হতে পারে। আমি এই কথা কেন বলছি, যে রাজনৈতিক অর্থনৈতিক দুর্বৃত্তায়ন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল, পার্লামেন্টে যারা ছিল তাদের একটু যদি দেখা যায়, মানে মানে খারাপ শব্দে বলি কি আর যে শব্দে বলি, প্রচলিত শব্দ চোর ডাকাতের সমাবেশ করছিল। তারা ব্যাংক লুট করবে, তারা ইচ্ছা মতো আইন আদালতকে ব্যবহার করবে। এর থেকে আপনি কিভাবে বেরিয়ে আসবেন, সেই রাস্তাও রাজনীতি নেতৃত্বকেই সামনে আনতে হবে। আমি করে ফেলার পরে নিয়ে আসবো, আগে কেন নয়, আগে আলোচনাগুলো। এবং আমাদের নেতা আছে অ্যাক্টিং চেয়ারপারসন যেমন তারেক রহমান স্পষ্ট কিন্তু আরেকটা কথা ইঙ্গিত করেছে, সেটাও বিবেচনা আমি মনে করি রাখা যেতে পারে। আন্দোলনের সঙ্গে যতগুলো শ্রেণী পাশের মানুষ দল যুক্ত ছিল, তারা যদি নির্বাচনে পরাজিত হয়, তাদের কিভাবে এই প্রক্রিয়ার মধ্যে, অর্থাৎ সরকার সংস্কার বা এবং এই 31 দফা দ্বিকক্ষ বিশিষ্ট একটি নির্বাচিত প্রতিষ্ঠান আরেকটি তার যোগ্যতার ভিত্তিতে সেখানে নিয়ে আসা, ভারতেও আছে, ব্রিটিশ পার্লামেন্টেও আছে। এইসব বিষয়গুলো, অর্থাৎ একটি দল জয়লাভ করলো, ব্রুট মেজরিটি হলো, যা খুশি তাই করলো, এই দৃষ্টিভঙ্গি নিয়ে সামনে এগোনোটা মানে সব কিছু ঠিক হয়ে যাবে এমন না। আবার কোনো কোনো দলের এখন আমরা দেখতে পাচ্ছি ছাত্রদের কেউ কেউ বলে ফেলছে, এটাকে আমি স্লিপ অফ টাঙ্গি বলবো, যে যারা নির্বাচনের পক্ষে বলে তারা গণশত্রু। মানে এই কথা শোনার পর আমার কাছে, আমি তো একসময় ছাত্র ছিলাম, আমার কাছে মনে হয়েছে যদি নির্বাচন চায় গণশত্রু হয়, তাহলে নির্বাচন ঠেকানোটা কি হবে, সেটা কিভাবে আমরা চিহ্নিত করবো। গত সময়ে নির্বাচনের নামে বিশেষ করে 3টে নির্বাচনে চূড়ান্ত তামাশা করা। ছাত্ররা ওই সময় যে কথাটা বলছিল দুদু ভাই, যে মানে সংস্কারের আগে যদি নির্বাচনটা চায়, মানে তারা আসলে দ্রুততম সময়ে, এটা নদীর মতো। আপনি দেখলেন যে জায়গায় এই পানি আছে না, 30 সেকেন্ডে সে পানি অনেক দূরে চলে যাবে। অর্থাৎ আমরা যেভাবে আছি না, কালকে এইরকম টেবিল নাও থাকতে পারে, এটা প্রতিনিয়ত সংস্কারটা বাস্তবতা, এটা হ্যাঁ এটা প্রভাবমান। অর্থাৎ শুধু এই সরকার করবে, অথবা 5 বছরে যদি কথার কথা বিএনপির ক্ষমতা থাকে, বিএনপি সব কিছু ঠিক করে চলে যাবে, আর সংস্কার দরকার নেই, নো, এটা একেবারে ভুল হবে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অবস্থা দেখে এসেছিলাম, এখন তার থেকে অনেক পরিবর্তিত এবং অনেক নতুন নতুন ডিপার্টমেন্ট এসেছে, ছাত্র ছাত্রীর সংখ্যা অনেক বেশি। এবং আমি বলবো যে এখন আমাদের সময় থেকে খুব গতিমান একটা বিশ্ববিদ্যালয়, এই কারণে ডিজিটালাইজড এটা ইউনিভার্সিটি, সারা বিশ্বের সঙ্গে এই ইউনিভার্সিটি সম্পৃক্ত। যেভাবেই সমালোচনা করুক না কেন, এখনো ঢাকা বিশ্ববিদ্যালয় যতটা এগিয়ে থাকে সময় থেকে, সেটা যদি আমি ধরতে পারি, সেই সংস্কার আমাদের সময় ছিল না। কিন্তু আমাদের আগে আবার আমরা যা পাইছিলাম, তারা আবার হয়তো সেটা পাই নাই। সেই জন্যে সংস্কার একটা মানে নদীর মতো, একের গতিহীন বলবো না, গতিময় একটা
প্রক্রিয়া, সেটাকে সামনে এনে কোনো কিছু আটকে দেওয়া ঠিক হবে না। জি জি, আব্দুল্লাহ মামুন, আপনার কাছে জানতে চাচ্ছি যেটা, যে আপনি ওই যে ইন্দোনেশিয়ার উদাহরণ টেনে রিফরমেশনের কথা বললেন, এবং আমাদের বাস্তবতায় যদি আমরা এরকম কোনো কিছু করতে যাই, তাহলে আমাদের এখানকার যে আমলাতান্ত্রিক জটিলতার কথা শব্দটা আমরা শুনি, বা আমলাতান্ত্রিক সংস্কৃতির কথা শুনি, এবং এরকমও তো আমাদের এখানে ধরেন একটা কথা চালু রয়েছে যে আমাদের রাজনীতিবিদদেরও সদিচ্ছা অনেক সময় আমলাতন্ত্রের কাছে গিয়ে আটকে যায়। এই জায়গাটা আপনি কিভাবে দেখেন, বা এই মানে প্রশ্নের ভিত্তিটা কতখানি বলে মনে করেন আপনি? আমি তখন একটা কথা বলতে গিয়ে ভুলে গিয়েছিলাম, এটা একটু না বললে উত্তরটা দেওয়া ঠিক হবে না। সেটি হচ্ছে যে আমরা জনপ্রশাসন সংস্কার যে কমিশন হলো, আপনি আমার সঙ্গে নিশ্চয়ই একমত হবেন, সে কমিশন কিন্তু দেখতে চেয়েছিলাম যে রিপোর্টের প্রথমে থাকবে যে জনবান্ধব প্রশাসন কিভাবে তৈরি, একদম একদম, জবাবদিহিতামূলক প্রশাসন কিভাবে তৈরি করতে হবে। খুবই দুঃখজনক যে প্রথমেই কোন ক্যাডার কোথায় যাবে, মানে তাদের নিজস্ব একেবারে বলছি, এটা আসলে আমি সাধারণ মানুষ, আমার কিচ্ছু যায় আসে না। আমি চাই আমার টিওনো যে বসে আছে, সে প্রজাতন্ত্রের যে কর্মচারী, সে অ্যাটিটিউড আমি দেখতে চাই। ডিসি সাহেবদের অবশ্যই র্যাঙ্ক প্রোফাইল ইজ ইম্পর্টেন্ট, তাদেরকে রুল ল অ্যান্ড অর্ডার ইমপ্লিমেন্ট করতে হয়, আইন ইমপ্লিমেন্ট করতে হয়, কিন্তু তার মধ্যে ওয়েভারিয়ান ব্যুরোক্রেসির যে থট, ওটার পরিবর্তন দেখতে চাই। তাহলে সমস্যাটা দেখেন কোথায় হচ্ছে, যে জন্য বললাম, তো কমিশন যদি প্রথমে এরকম একটা ইস্যু সামনে না এনে সামনে আনতো যে কেন হচ্ছে না, আমরা কেন পাচ্ছি না, যে আমরা জনবান্ধব প্রশাসনের জন্য এই করতে হবে, তোমার এসসিআর এর জনগণের, লোকাল জনগণকে ইনক্লুড করতে হবে, তোমার প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনে মার্কিং এরকম থাকতে হবে, তোমাদের স্বচ্ছতা, জবাবদিহিতা, স্থানীয় যারা মেম্বার, চেয়ারম্যান, তারা তোমাকে এক ধরনের ইভ্যালুয়েট করবে। আমি কথাগুলো জনপ্রশাসনে যারা আছেন, আমার একটা অজ্ঞতা হতে পারে, বাট একই সাথে এটা জনবান্ধব সরকার তৈরির জন্য সারা পৃথিবীর একটা প্রক্রিয়া, সেটা নিয়ে কোনো কিন্তু কমিশন রিপোর্ট দিল না। কারণ আবারও তাহলে আপনি তো ঘুরে ফিরে কোন জায়গায় যাচ্ছেন আমরা বুঝতে পারছি না। আর আপনি যে প্রশ্নটা করলেন ওটার সাথে এটা রিলেটেড, যে আপনি যদি সংস্থাগুলোকে শক্ত না করতে পারেন, জবাবদিহিতামূলক না করতে পারেন, তাহলে তো আপনি সাস্টেইনেবল করতে পারবেন না। আপনার পলিটিশিয়ানরা আসলে আদতে তো রাজনীতিবিদদের রোলটা পলিসি মেকিং, তারা পার্লামেন্টে ডিবেট করবে, জাতির সবচেয়ে ভালো জিনিসগুলো বের করে আনবে, এবং তারপরে সেটা ইমপ্লিমেন্ট করবে সে অন্যান্য অর্গান, পার্টিকুলারলি এক্সিকিউটিভ বডি যেটা থাকে আমাদের প্রশাসন। তারপরে সেটাকে প্রথমে শক্তিশালী এবং জবাবদিহিতামূলক করতে হবে, এরপরে তাদের সুযোগ সুবিধার বিষয়টা পরবর্তীতে আসতে হবে। আরেকটি জিনিস আমার মনে হয় যে কথাটা দুদু ভাই বললেন 31 দফার, এটা একটা অন্যতম স্পিয়ারহেড হবে আমাদের ক্ষেত্রে। সেটি হচ্ছে যে দ্বিকক্ষ বিশিষ্ট যখন পার্লামেন্ট হয়, তখন কিন্তু ওই সমাজে অবশ্যই ওই দলীয় যারা একটু ইনফ্লুয়েন্স থাকে, অথবা অন্যটা হতে পারে যারা এক্সপার্ট, তাদের ইনভলভ করলে কিন্তু পলিসি করার ক্ষেত্রে আরো পরিশীলিত হয়, ইফেক্টিভ হয় এবং জনবান্ধব হয়। কিন্তু এটা কিন্তু একটা অনেক বড় প্রস্তাব, এবং যে কথাটা দুদু ভাই বললেন, যদি আবার মনে হচ্ছে যে সিনোনিমাস স্টেটমেন্ট, বাট এটা কিন্তু যদি যারা আন্দোলনে যুক্ত ছিল বিভিন্নভাবে, তাদের কণ্ঠস্বরটাও কিন্তু প্রতিফলিত হতে পারে, তার মাধ্যমে তাদের আকাঙ্ক্ষাটাও কিন্তু সেখানে তখন বেরিয়ে আসবে। এবং তারা যখন এরকম পার্লামেন্টারি সিস্টেমে কথা বলবে আর রাস্তায় কথা বলার মধ্যে অনেক বড় পার্থক্য। সেটাও কিন্তু আপনার যে আমলাতন্ত্রের রিফর্ম, জনবান্ধব প্রশাসন বা ডেমোক্রেটাইজেশন ফর দি লং টার্ম, সেটা করতে হবে। আরেকটি জিনিস বলে আমি শেষ করে এই পর্বে, সেটি হচ্ছে সেটি হচ্ছে যে আপনি ঘুরে ফিরে আবারও কনসেনসাস যদি থাকে, তারপরেও কিন্তু আপনি সংস্কারের ক্ষেত্রে যে প্রক্রিয়া যাচ্ছেন, এটা কিন্তু কনফিডেন্স রিপোর্টগুলো দিলে বোঝা যাবে, যদিও জাতীয় ঐক্যমত্য কমিশন ভালো রোল প্লে করবে বলে আমরা আশা করি। কিন্তু আপনার এই যদি সংস্কারের তালিকা দীর্ঘ করতে থাকেন, তাহলে কিন্তু আপনি অস্বাভাবিক প্রক্রিয়া স্বাভাবিক সরকার পরিচালনা করছেন। তাহলে আপনাকে আরো লোকবল নিতে হবে, এটার পর একটা লোক নিয়োগ দেন যিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে ডায়ালগ করবে, যার দায়িত্ব থাকবে এই ধরনের সংলাপ সহ যে কাজগুলো দ্রুত এগিয়ে নিয়ে যাবে। 5 জনের বোর্ড করে দেন আপনি, জাতীয় ঐক্যমত্য কমিশন আরো অ্যাক্টিভেট করেন, ক্যারিসমেটিক কিছু তখন করতে হবে। তাহলে কিন্তু সংস্কারও হবে, নির্বাচনও হবে, নতুন দল হবে, সব ঠিক হবে। মানে যেটা বলতে চাচ্ছি, এটা একটা অস্বাভাবিক অবস্থা, কিন্তু আমরা স্বাভাবিক প্রক্রিয়া সরকার পরিচালনা যেটা দেখতে পাচ্ছি সেটি দেখতে চাই না। ধন্যবাদ। প্রিয় দর্শক, টেবিলটাকে নিয়ে নিচ্ছি আরও একটি বিরতি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, টেবিলটাকে স্বাগত আবারও। আজকের বিষয় কি হতে যাচ্ছে আগামীতে, সঙ্গে আছে আমি কাজল রশিদ শাহীন। আমরা এখন কথা শুনবো শামসুজ্জামান দুদুর কাছে। দুদু ভাই, আপনার কাছে আরও একটা বিষয় জানতে চাই, যে এই যে 2024-এর মানে ডিসেম্বর মাসের একেবারে শেষ প্রান্তে এসে
আমরা কয়েকটা বিষয় খুব মানে দেখলাম যে সকলের ভিতরে একটা উদ্বিগ্ন ছিল যে কি হতে যাচ্ছে, বা যে 31শে ডিসেম্বর যে ঘোষণাটা দেওয়ার কথা ছিল যে শহীদ মিনারে, এবং সেটা মানে ধরেন গণঅভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে কতটা যায়, কিংবা আমরা যে এখন বিভাজনের ঊর্ধ্বে উঠে যে রাজনীতির কথা বলছি, সমাজ গঠনের কথা বলছি, সেটার সঙ্গে কতটা যায়, এ বিষয়ে আপনার একটু মতামত জানতে চাই যে এই সিদ্ধান্তটা কেমন ছিল, বা এই সিদ্ধান্তটা। আমি সিদ্ধান্ত নিলেও তারা সেই জায়গা থেকে যে কোনো কারণে হোক সরে গেছে। জি জি, অর্থাৎ তারা ডিক্লারেশনে যায় নাই, হ্যাঁ, আর সংবিধানকে কবরে নেয় নাই। জি, এই দুটো মোটা দাগের কথা বলি, তারা সেই জায়গা থেকে সরে গিয়ে মার্চ ফর ইউনিটির কথা বলেছে, তাই না? জি, যদিও কয়েকটা জেলায় দেখলাম তাদের উপর আক্রমণ করা হয়েছে, এটা খুবই নিন্দনীয়। একটি অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র সংগঠন, তাদের উপর আক্রমণ, তারা একটা সভা করবে অথবা সমাবেশ করবে, তারা তাদের অনুসারীরা তাদের ঢাকাতে আসবে, এটাকে ভেঙে দেওয়ার জন্য এটা খুব নিন্দনীয়। এবং এটা যারা করেছে আমি বলবো তারা গণতন্ত্রের বিপক্ষের অবস্থান গ্রহণকারী কোনো শক্তি হতে পারে, এটা ঠিক করেনি। আর যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি নিহাতি ছাত্র সংগঠনে রূপান্তরিত হয়েছে, এরা ঘোষণাও করেছে, তাদের সহযোগী হিসেবে নাগরিক কমিটিটা রাজনৈতিক দল কিনা সেটাও আমি জানি না, কারণ তারা স্পষ্ট করে নাই। কমিটি বলতে কি মিন করে তাও জানি না। তো তারা যে কথাটা বলছে সেখান থেকে যেহেতু সরেই গেছে, এখন কি করবে সেটা কিন্তু আবার তারা বলেন, ঘোষণা দেয়নি। তো তারা আগে সিদ্ধান্ত নিক, যদি তারা রাজনীতি করে। আমি তার সঙ্গে ডক্টর মোহাম্মদ একেবারে একমত, যে কোনো মানুষ যদি নতুন চিন্তা করে নতুনভাবে বাংলাদেশটাকে এগিয়ে নেওয়ার জন্য নতুন রাজনৈতিক দল গঠন করতে পারে, আমি ওয়েলকাম জানাবো। আমি একসময় ন্যাপ ভাষা নিয়ে ছাত্র সংগঠন, জাতীয় ছাত্র দল করতাম, বিপ্লবী ছাত্র দল করতাম। তারপরে কিন্তু পরবর্তীতে ন্যাপ ভাষা নিয়ে যখন ফ্রন্টের মধ্যে দিয়ে শহীদ জিয়া রহমানের নেতৃত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গঠনে আমরা সেটার সঙ্গে আছি, এবং দীর্ঘ প্রায় 46 বছর কারকেল জাতীয়তাবাদী ছাত্র দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী। আমাদের জীবনের বড় সময়টা আমরা বিএনপি এবং ছাত্র দল, অনেকে অন্য জায়গায় চলে গেছে। তো ওই বিশ্বাস থেকে তারা যদি একটি নতুন সংগঠন করে, যেমন এখানে কমিউনিস্ট পার্টি আছে, মধ্যপন্থী আছে, দক্ষিণপন্থী আছে, ইসলামী দল আছে, বিএনপি একটা মধ্যপন্থী রাজনীতি দল, সেই বিবেচনায় তারা যদি কিছু করতে চায় ওয়েলকাম, কিন্তু সেটা স্পষ্ট করতে হবে তারা কোন জায়গায় দেখলাম তারা একটি মধ্যপন্থী দল করতে চায়, ভালো, কিন্তু তাদের দল সরকারের সঙ্গে যদি ঘেঁষাঘেঁষি করে তৈরি হয়, তাহলে ওই যে কিংস পার্টি একটা শব্দ আছে না এর আগে, তাহলে সরকারও ক্ষতিগ্রস্ত হবে, তারাও ক্ষতিগ্রস্ত হবে। মনে হবে যেন সরকারের সুবিধায়, রাষ্ট্রের সুবিধায় তারা বিশেষভাবে একটি দল গঠন করতে যাচ্ছে, এটা সুবিধাবাদিতার প্রশ্ন দেখা দেবে। তারা আন্দোলনের শক্তি, তার সংগ্রামের অংশ, তারা কেন সরকারের সঙ্গে, এবং সরকারও এই প্রথম কিন্তু আমি দেখলাম ওদের সঙ্গে ডিফার করলো, যে ওদের ঘোষণার সঙ্গে সরকার নাই, খেয়াল আছে কিনা, সেই বিভক্তিটাও আমি প্রত্যাশা করি না। ছাত্ররা, জনতা, এই সরকার, রাজনৈতিক দল, শ্রেণী পেশার মানুষ, সারা সমগ্র দেশ এই সরকারকে সমর্থন করছে। কোনো বিশেষ গোষ্ঠী এই সরকারের সঙ্গে সেটা বলা যাবে না। সেই জন্যে তারা স্পষ্ট হোক, বলুক। কিন্তু সরকার যে কথাটা বললো যে দুদু ভাই, যে মানে ছাত্ররা জুলাই অভ্যুত্থানের যে ঘোষণাটা দিতে চায় সেটা সরকারের পক্ষ থেকে দেওয়া হবে একটু সময় নিয়ে, এখন আমার কাছে মনে হয় ঘোষণা তো একটাই আছে, জি, ৭১-এর মুক্তিযুদ্ধকালীন সময়ে যে ডিক্লারেশন, জি, সেটাও আছে। এখন আমি ডিক্লারেশন দিলে নির্বাচন করব না, মানুষের ক্ষমতা দিব না, বাজার সিন্ডিকেট ভাঙবো না বা ভাঙতে পারছে না, বা আইন শৃঙ্খলা পরিস্থিতি ওই অবস্থা নেই, ডিক্লারেশন দিতে পারেন, এটা ইতিহাসের একটা অংশ হয়ে থাকবে, কোনো অসুবিধা নেই। তার থেকে বরঞ্চ তার আগের যে কাজগুলো, মানুষ কোন যাতনায় আছে, মানুষ কোন কষ্টে আছে, মানুষ কোন জায়গা থেকে মুক্তি চাচ্ছে, শুধু সরকার তারাইছে, আর কি কোনো জায়গা আমি তৈরি করতে পারছি কিনা, এই জায়গায় ছাত্রদের, সরকারকে, শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক দলকে আপনার মানে এক জায়গায় হতে হবে। আব্দুল আল মামুন, আপনার কাছে একটু যেতে চাই, যে ধরেন এই নানামুখী সংস্কারের কথা বলা হচ্ছে এবং সংস্কারের লক্ষ্যে বেশ কয়েকটা কমিশনও গঠন করা হচ্ছে, কিন্তু এই কথাও আবার বলা হচ্ছে যে
সবার আগে আসলে শিক্ষায় সংস্কারটা দরকার ছিল, এবং শিক্ষায় যদি প্রকৃত অর্থে সংস্কারটা হয় তাহলে অন্য সংস্কারগুলো কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পারবে। একজন শিক্ষক হিসাবে আপনি কি মনে করেন এই জায়গাটাতে? না, আমরা এটা নিয়ে তো কয়েকদিন একটু আলোচনাটা এগিয়েছে যে শিক্ষাক্ষেত্রে সংস্কার, এবং আপনার সাথে আমি একমত যে শিক্ষাক্ষেত্রে সংস্কারটা হওয়া দরকার ছিল। কারণ একইভাবে এটা ঘুরে যেতে হচ্ছে আবারও, যে আমাদের যে শিক্ষায় যে আমরা অধপতনই এক ধরনের দেখেছি। আমি একজন শিক্ষক, আমি আমাদের বাচ্চাদের প্রতি রেসপেক্ট রেখে বলছি, বিশ্ববিদ্যালয় যখন তারা আসছে, আমি আজকে থেকে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় 2006 সালে জয়েন করি, তখনকার যে স্ক্রিপ্ট, আমি প্রথম বর্ষে পড়াতে সবসময় ভালোবাসি, কারণ তখন কোমলমতি শিশুদের গড়া যায় বাচ্চাদের। কিন্তু আমি বলছি না যে এখনকার ছেলেমেয়েরা পড়াশোনা করছে না, কিন্তু পড়াশোনার মান যে জায়গাটায় আমরা আশা করেছিলাম, জিপিএ যে কম্পিটিশনের মাধ্যমে দিয়ে দিয়ে একটা নষ্ট করা হয়েছে। কোনো পৃথিবীর কোনো দেশে 2 বছর 3 বছরে কারিকুলাম পরিবর্তন হয়, আপনি নিকটবর্তী ইংল্যান্ডের ইতিহাসে, আমেরিকা বা ফ্রেঞ্চ রেভলিউশন পরেও কোথাও, ইভেন খুব কন্টেম্পোরারি জাপানে খুব দ্রুত উন্নয়ন করেছে, তারা শিক্ষা ব্যবস্থায় কুইক রিফর্ম করেছে। বাট 1868-তে মেইজি রেস্টোরেশনের পরে তারা যে শিক্ষা ব্যবস্থা গ্রহণ করেছিল 1872, 1873-তে, সেটা কিন্তু 1896 পর্যন্ত তারা ক্যারি করেছে। আমি জাপানের কথা বলছি। তার মানে একটা শিক্ষা ব্যবস্থা বিনির্মাণ একটা বড় ঘটনা, সেটি 15 বছরে ভেঙে গুড়ে দুমড়ে মুচড়ে গেছে, নানা, এটা প্রাইমারি থেকে শুরু করে টপ লেভেল পর্যন্ত, এবং যে কারণে আমরা শিক্ষার ব্যবস্থা দেখছি। এবং অবশ্যই আমি দাবি জানাই যে দ্রুত শিক্ষা কমিশন গঠন করা হোক। আপনি এটা আমি শেষ করতে চাই, আপনার একটা সময়ের নিশ্চয়ই স্বল্পতা আছে, দুটো জিনিস আমি যোগ করতে চাই, নাহলে যেহেতু আলোচনাটা শুরু করেছিলাম যে কোত্থেকে শুরু করে কোথায় গেলাম। দেখেন, গোটা আলোচনাটার এবছর আন্দোলনটার যে শব্দটা সবচেয়ে চর্চিত হয়েছে সেটি হচ্ছে বৈষম্য। যাদের কথাটা বলা দরকার, এত কমিশন, এত আলোচনার মাধ্যমে, অর্থনৈতিক কমিশন তো একটা রিপোর্ট দিল, সাধারণ মানুষ যাদের কাছে আসলে 3টি জিনিস ম্যাটার করে, একটি হচ্ছে একটা স্বল্প মূল্যে খাবার, তার একটা রাস্তাঘাটে সে চলে, গাড়ি ঘোড়া চড়ে না, তার ছিনতাই যেন না হয়, চুরি না হয়, বা পুলিশের দৌরত্ব থেকে বাঁচা, আর আরেকটি হচ্ছে একটা সুখে শান্তিতে তার জীবনটা সে পার করা। এই লাস্ট পয়েন্টটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। আমি যেটা দাবি জানাই যে এই জায়গাগুলোতে আমাদের কমিশন হোক, যাই হোক, আন্দোলন হোক, কিন্তু এই কথাটা যেন হারিয়ে না যায়। আমি আপনাকে দুটো ছোট উদাহরণ দিই, এবং যেটা দেওয়ার জন্য সংক্ষেপে, যে 30 সেকেন্ড সময় দেখেন। আমি রংপুরের ছেলে, এবং আপনি দেখেন যে গত 15 বছর বলা আছে প্রাইম মিনিস্টারের শ্বশুর বাড়ি, অথচ গত 53 বছরে 54টি বাজেট হলো রংপুরের 2 কোটি মানুষ বঞ্চিত। দুটো যোগ করি আমি, 3 লক্ষ কোটি টাকা দিয়ে 8টি মেগা প্রকল্প বাস্তবায়ন হলো, রংপুরের 2 কোটি মানুষের জন্য কিছু হলো না। আমি রিলেট করছি পলিটিক্যালি এটাকে। তারপরে দেখেন যে আপনি অর্থনৈতিক অঞ্চল কথা বলা হলো, যে রাজনৈতিক দলটি রংপুরের সিটগুলো পেত, তারা যেহেতু সরাসরি পার্লামেন্টে বিকিয়ে দিয়েছে বা সেভাবে সফল হতে পারেনি, পলিটিক্যাল পার্টির সঙ্গে তারা বিক্রি হওয়ার কারণে ওখানে কিন্তু ওই নেতারা উন্নয়ন করতে পারেনি। তাহলে ওটা রাজনৈতিক একটি সমস্যা, কিন্তু সমস্যা তৈরি করেছে রংপুরের জন্য। 3 লক্ষ কোটি টাকার বাজেট মেগা প্রকল্প হয়েছে, রংপুরে একটাও নেই। আপনি রংপুরে 4টি বিশেষায়িত শিল্প ইপিজেড হওয়ার কথা, কিন্তু সেখানে কোনো বাজেটই 24-25 সালে ছিল না। তাহলে দেখেন আপনি একটা মহাসড়কের কাজ, বলা যায় রংপুর পিছিয়ে আছে যে যোগাযোগ ব্যবস্থা ভালো না, আপনি মহাসড়কের কাজ 15 বছরে দুদুভাই মাথা ঝাঁকাচ্ছে, রংপুরে ভোট নেওয়া হলো কিন্তু দেওয়া হলো না। এই যে বৈষম্য, আপনি যদি আঞ্চলিক বৈষম্য রাখেন, আপনি যদি ধনী গরিবের বৈষম্য রাখেন, এই যে অর্জন, এই যে এতগুলো মানুষের জীবন দিয়ে আমরা অর্জন করতে চাচ্ছি, রাষ্ট্র সংস্কার হবে, আপনার রাষ্ট্রের অনেক কিছু কাঠামো পরিবর্তন হবে, কিন্তু এই যে রংপুরের কুড়িগ্রামের বাজিতপুরের যে 70% দারিদ্রতা, তাকে যদি আপনি অ্যাড্রেস না করেন, তাহলে যে যারা শহীদ হলো, যারা জীবন দিল, তাদের যে শ্রেণীটির জন্য, বা যে এই কামাল যে রিক্সা চালক যাত্রাবাড়িতে জীবন দিল, গতকাল আমার হলের অনুষ্ঠানে এসেছিল, তার জন্য যদি আপনি কিছু না করতে পারেন, এই 24-এর যে আমাদের অর্জন, তাহলে কিন্তু ব্যর্থতায় পর্যবেসিত হবে। আমাদের এই জন্য জনগণের এই কাজগুলোর পাশাপাশি সংস্কার, সংবিধান, রাষ্ট্র, আমলাতন্ত্রের পাশাপাশি গরিব মানুষের জন্য, তাদের ভাগ্য উন্নয়নের জন্য, বৈষম্য নিরসনের জন্য আমরা কি করব, সেটি কিন্তু হওয়া উচিত 24-এর সবচেয়ে বড় শপথ। জি দুদু ভাই, আপনার কাছে একটু আসি, যে আমরা আলোচনার একেবারে শেষের দিকে একটু সংক্ষেপে কথা শুনবো, যে 2024 আমাদের যে বড় অর্জন, এই অর্জনের পাশাপাশি কিছু কিছু বিষয়ে ধরেন আমরা একটা মনে হয় যে দ্বিধান্বিত জায়গায় দাঁড়িয়ে রয়েছি। সেই জায়গাটাতে বলা হচ্ছে যে ধরেন আমাদের 24-কে কখনো 71-এর মুখোমুখি দাঁড় করানো হচ্ছে, এমনকি 52 নিয়ে 24-কে দাঁড় করানো হচ্ছে, বা 47-এর প্রসঙ্গ আসছে। অথচ 47 বলি, 52 বলি বা 71 বলি, এগুলো কিন্তু আমাদের ইতিহাসের বড় বড় মাইল ফলক, এবং এইগুলোর যে অবদান, সেই অবদানেরই ধারাবাহিকতা হয়তো 2024।
তাহলে যে এই যে মুখোমুখি দাঁড় করানোর যে একটা সংস্কৃতি আমরা দেখলাম বা প্রচেষ্টাটাকে দেখলাম, এইটাকে আপনি একজন রাজনীতিবিদ হিসাবে কেমনভাবে দেখেন? ঠিক হচ্ছে না, জি, এটা করা উচিত না। 71-71-এর মানে এর উপরে ভিত্তি করে সবগুলো, 71-এ যে মুক্তিযুদ্ধের লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে, লক্ষ লক্ষ মা বোন আবরু হারিয়েছে, মানে এটার সঙ্গে অন্যটা আমি তুলনা করব না। এই কারণে এরই ধারাবাহিকতার ভিত্তি করে যেখানে আমরা ব্যর্থ হতে চলেছিলাম, সেই সময় গণঅভ্যুত্থান হয়েছে, 90-এর গণঅভ্যুত্থান হয়েছে, সর্বশেষ হচ্ছে 24-এর গণঅভ্যুত্থান। যদি 90-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি কল্যাণ রাষ্ট্রের রূপ নিতে পারতাম, তাহলে 24-এর এই গণঅভ্যুত্থানের প্রয়োজন হতো না। আবার 71-এর মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমরা যে জায়গায় যাওয়ার কথা ছিল সেই জায়গায় যে যেতে পারতাম, তাহলে 90-এর গণঅভ্যুত্থানের কোনো প্রয়োজন ছিল না। কিন্তু 90 এবং 24 এগুলো প্রয়োজনের কারণেই কিন্তু এসছে আমাদের যে জীবনে। এবং 24-কে যদি আমার সফল করতে হয়, 24-এর পরে যদি আর গণঅভ্যুত্থান না হয়, সেটি ছাত্রদের না, জাতীয় রাজনীতির নেতৃবৃন্দ যারা দেশটাকে এগিয়ে নেবে, 80% মানে দুর্বৃত্ত, অর্থনৈতিক লুটেরা, খুনি, তাদেরকে আমি যদি এখনো ওই পার্লামেন্টে রেখে আবার নতুন কিছু ভাবি, মানে আমি বুঝাতে পারলাম কিনা জানি না, তাহলে নতুন কিছু হবে এটা মনে হয়। বরঞ্চ ওই জায়গা থেকে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় ঠিক জায়গায় আছে, এ নিয়ে যদি আমি বলি না, অনেকে বিতর্কে যায়, কিছু লুটেরা, কিছু মানে ক্ষতিকারক, এরা এসে তাদের উপরে চেপে বসছিল, এখন সেটাকে আমরা পরিষ্কার করে ফেলবো। আমাদের বিশ্ববিদ্যালয়ের এখন গবেষণাকে বাড়াতে হবে। সব থেকে ট্যালেন্ট স্টুডেন্টরাও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে তার চেহারা দেখে সে এখানে ভর্তি হয় নাই। ওই ছেলে বা মেয়েটিকে আমি কতটা লালন করতে পারছি, ধারণ করতে পারছি, তার উপরে কিন্তু আগামী দিনে জাতি এগোবে, নাগরিক তৈরি হবে। এছাড়া কোনো কিন্তু বিকল্প নাই। অর্থাৎ সব জায়গায় আমি সমালোচনার ভিত্তিতে কে কবে চা সিঙ্গাড়ার সঙ্গে কি তুলনা করছে সেটা নিয়ে আমি একটা বিশ্ববিদ্যালয়কে মানে চিহ্নিত করব, এটা একেবারে নিম্নমানের একটি ভাবনা। বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনা যেটি যদি কোনো দুর্বলতা থাকে, সবাই মিলে এটা ঠিক করতে হবে, এর কোনো বিকল্প নাই। আব্দুল্লাহ রহমান, আমার দুদু ভাই যে কথাটা বলছিলেন যে বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ, সেই জায়গাতে ধরেন বিশ্ববিদ্যালয়ের যে গবেষণার করার কথাটা বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে ভূমিকাটা পালন করার কথা, আবার আমাদের ভিতরে ধরেন এরকম একটা প্রশ্ন রয়েছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আসলে যে ভূমিকাটা পালন করার দরকার, তার বাইরে গিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বেশি যুক্ত। হ্যাঁ, তো সেই জায়গাটা আপনি যদি সংক্ষেপে এক লাইনে বলেন। যে না, আমাদের দেখুন একটা জিনিস স্বীকার করতে হবে যে গবেষণার জন্য যে বাজেট দরকার, সেই বাজেটটি আমাদের বিশ্ববিদ্যালয়ে চলে 25%। আমরা যে বাজেট চাই তাতে 25% বাজেট কম আছে আমাদের। একেবারে শেষ করব আমরা। আমাদের বাজেট একটা ঘটনা। আরেকটি হচ্ছে যেটা আপনি হিন্ট দিলেন যে আমরা রাজনীতি সহ অন্যান্য, আমি ব্যক্তিগতভাবে শিক্ষক রাজনীতির বিপক্ষে। আমি মনে করি শিক্ষকরা যদি রাজনীতি করতে চায়, সে রাজনীতি করবে দল বিএনপি, আওয়ামী লীগ সহ জাতীয় পার্টিতে যোগ দিয়ে। আর শিক্ষকদের রাজনীতিটা হবে যারা ওখানে থাকবেন শিক্ষকদের দাবি দেওয়া সংক্রান্ত। আচ্ছা, আমরা আজকের মতো শেষ করব। দুদু ভাই, আপনি যদি এক লাইনে বলেন যে 2025-এ আমাদের কি প্রত্যাশা রাখতে পারি আমরা? প্রত্যাশাটা হচ্ছে একটা সুন্দর, সফল, সচল বাংলাদেশ যেন আমরা পাই। বৈষম্যহীন, রাইট, বৈষম্যহীন। শামসুজ্জামান দুদু এবং আব্দুল্লাহ মামুন, আপনাদের দুজনকে ধন্যবাদ। আমরা এতক্ষণ শুনলাম যে কি হতে যাচ্ছে আগামীতে। প্রিয় দর্শক, শেষ করছি আজকের আলোচনা। আপনাদেরকে ধন্যবাদ। আপনারা এশিয়ান টেলিভিশনের সঙ্গেই থাকুন।